আমেরিকা ও চীন আবার একটি ভয়ঙ্কর সংঘাতে জড়িয়ে পড়েছে। President Trump signing an executive order to fast-track deep sea mining off the U.S. coast. We're pioneering a new industry that will reshape America. যা আবারও পুরো বিশ্বকে বিপদের মুখে ফেলতে পারে। আপনি যদি সমুদ্রের গভীরে তাকান তাহলে দেখতে পাবেন প্রতি কিলোমিটার যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার আরও গভীর এবং ঘন হতে থাকে। সমুদ্রের প্রায় 90% প্রাণী 200 মিটারের মধ্যে বসবাস করে এবং এটিকে বলা হয় সানলাইট জোন। 200 মিটারের পর আমরা প্রবেশ করি টুইলাইট জোনে, যেখানে স্পার্ম, তিমি এবং দৈত্যাকার স্কুইডের মতো প্রাণী বসবাস করে। কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে পানির চাপ একটি সাবমেরিনকে ক্যানের মতো একদম দুমড়ে মুচড়ে দিতে পারে। আর যদি 5 কিলোমিটার নিচে যান তাহলে চারদিকে দেখতে পাবেন ঘুটঘুটে অন্ধকার এবং বরফ শীতল পানি। আর সেখানে এমন সব প্রাণী রয়েছে যা এখন পর্যন্ত মানুষ আবিষ্কারই করতে পারেনি। আর এই পৃথিবীর তলদেশেই মানুষ খুঁজে পেয়েছে কুৎসিত দেখতে একটি কালো পাথর। বলা হয় এই পাথরের মূল্য প্রায় $20 ট্রিলিয়ন। বেশিরভাগ মানুষ মনে করে ভবিষ্যৎ যুদ্ধের পরিবর্তী ক্ষেত্র হবে মহাকাশ, কিন্তু এই কুৎসিত দেখতে পাথরটাই বিশ্বের সব থেকে দুটি শক্তিশালী দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই পাথরগুলির মধ্যে আসলে কি আছে? কেন এগুলোর মূল্য $20 ট্রিলিয়ন? আর কেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এগুলো নিয়ে এত মরিয়া? এই যুদ্ধকে বুঝতে হলে আপনাকে প্রথমে 4টি ধাতুর শক্তি বুঝতে হবে: ম্যাগনেসিয়াম, কোবাল্ট, নিকেল এবং কপার। এই 4টি ধাতু 21 শতকের ভূরাজনীতির ইনফাইনাইট স্টোনের মতো। চলুন দেখি কেন। আপনি যদি ভাবেন একটি দেশ আসলে কিসের মাধ্যমে শক্তিশালী হয়, তাহলে আপনি দেখতে পাবেন 5টি বিষয়ের উপর ভিত্তি করে একটি দেশ শক্তিশালী হয়ে ওঠে: সামরিক শক্তি, জ্বালানি শক্তি, বাণিজ্যিক এবং অবকাঠামো শক্তি, প্রযুক্তি উদ্ভাবন এবং আত্মনির্ভরতা। অর্থাৎ আপনার দেশ কি নিজেকে রক্ষা করতে পারে, অথবা আপনি কি এমন কিছু তৈরি করছেন যার জন্য পুরো বিশ্ব মরিয়া হয়ে উঠেছে? আপনি কি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন এবং এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন? আপনার কাছে কি চিপ, ইলেকট্রনিক এবং কম্পিউটিং সক্ষমতা রয়েছে যাতে আপনি অত্যন্ত দক্ষ হতে পারবেন? আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য কোনো দেশের অনুমতি না নিয়ে আপনি কি যে কোনো কিছু করতে পারবেন? ভূ রাজনীতিতে একটি দেশের শক্তি সাধারণত এগুলোর উপরই নির্ভর করে: ইস্পাত এবং তেল। আর এটা কেন আপনারা সবাই জানেন। কার্লাইল বলেছিল, যে জাতি ইস্পাতের মূল্য বুঝবে তারাই ইস্পাতকে সোনায় পরিণত করবে। The nation that understands the worth of steel will reap its worth in gold. আর দেখুন, ঠিক সেটিই ঘটেছে। কোন দেশের কাছে যদি হীরা, রূপা, সোনা এগুলো থাকে তাহলে সে শক্তিশালী নয়, বরং তারাই শক্তিশালী যাদের কাছে তেল আছে, গ্যাস আছে এবং খনিজ সম্পদ রয়েছে। যদি কোনো দেশের কাছে ইস্পাত এবং তেল না থাকে তাহলে তারা কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারবে না। কিন্তু এই ক্ষমতা ইস্পাত এবং তেল থেকে সরে এসে এই 4টি ধাতুর উপর ডিপেন্ড করতে শুরু করেছে। চলুন দেখি কেন। প্রথমে আসে কপার। আপনি দেখুন, পুরো পৃথিবী আসলে ধীরে ধীরে একটি বৈদ্যুতিক যন্ত্রে পরিণত হচ্ছে। যে গাড়িগুলো একসময় পেট্রোলে চলতো সেগুলো এখন ইলেকট্রনে চলে। কিন্তু সব থেকে কম তাপ এবং অপচয়ের মাধ্যমে ইলেকট্রনকে কার্যকরভাবে পরিবহন করার জন্য এমন একটি ধাতু দরকার যা অত্যন্ত ভালোভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারবে এবং ক্ষয় হয় না। আর সেই ধাতুটি হলো কপার। এটি পৃথিবীর সবথেকে ব্যবহৃত 3য় শিল্প ধাতু। আর জানেন কি, 10,000 বছর ধরে কপার উত্তোলনের পর এখন পৃথিবী আস্তে আস্তে কপারের ঘাটতির দিকে যেতে শুরু করেছে। Copper is essential and in short supply. There's a brewing problem when it comes to building the infrastructure: lack of copper. একবার এটা দেখুন, 2024 সালে পুরো পৃথিবী প্রায় 27 মিলিয়ন টন পরিশোধিত কপার ব্যবহার করেছে। 2025 সালে এই চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় 33 মিলিয়ন টনে এবং 2050 সালে তা পৌঁছে যাবে প্রায় 37 মিলিয়ন টনে। কিন্তু সরবরাহের দিকে তাকালে দেখা যায় 2024 সালে বিশ্বের প্রায় 2.8 মিলিয়ন টন কপার উত্তোলন করা হয়েছে। 2035 সালের মধ্যেই এই উৎপাদন নেমে যেতে পারে প্রায় 19 মিলিয়ন টনে। অর্থাৎ বর্তমানে পরিকল্পিত বা ঘোষিত প্রতিটি কপার মাইন
চালু করলেও সেটা সরবরাহ করলেও ভবিষ্যতের চাহিদার মাত্র 70%ই পূরণ করতে পারবে। আর নতুন কোনো কপার মাইন আবিষ্কার থেকে শুরু করে সেটা মাইন করা পর্যন্ত প্রায় 10 থেকে 20 বছর সময় লেগে যায়। অর্থাৎ পুরো বিশ্ব কার্যত একটি কপার সংকটের দিকে তাকিয়ে আছে। কপার না থাকলে গ্রিড নেই, বিদ্যুৎ নেই, কারখানা নেই। তাই কপার হলো আধুনিক রাষ্ট্র এবং পুরো বিশ্বের নার্ভ সিস্টেম। আর পৃথিবী এই কপারকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। একইভাবে আপনি যদি দ্বিতীয় এবং চতুর্থ অর্থাৎ শিল্প এবং প্রযুক্তির দিকে তাকান, তখন নিকেল, কোবাল্ট এবং ম্যাগনেসিয়াম সামনে আসে। মনে আছে আমি ইস্পাত সম্পর্কে কি বলেছিলাম? যে জাতি ইস্পাতের মূল্য বুঝবে তারাই সেটিকে সোনায় পরিণত করবে। 21 শতকের ক্ষেত্রেও একথাই প্রযোজ্য। আর জানেন কি, বিশ্বের প্রায় 90% ম্যাগনেসিয়াম ইস্পাত উৎপাদনে ব্যয় করা হয় এবং ম্যাগনেসিয়ামের কোনো কার্যকর বিকল্প নেই। ম্যাগনেসিয়াম অক্সিজেন এবং সালফার অপসারণ করে, যা ইস্পাতকে ভঙ্গুর করে দিতে পারে। তাই আধুনিক ইস্পাত ম্যাগনেসিয়াম ছাড়া তৈরি করা কার্যত প্রায় অসম্ভব। অর্থাৎ ম্যাগনেসিয়াম নেই, ইস্পাত নেই, অবকাঠামো নেই। অপরদিকে পৃথিবীর প্রায় 65% নিকেল স্টেনলেস স্টিল তৈরিতে ব্যবহার করা হয়। এই স্টেনলেস স্টিল দিয়েই আমরা মরিচিকা মুক্ত সার্জিক্যাল যন্ত্রপাতি, রাসায়নিক কলকারখানা, তেল শোধনাগার সহ অসংখ্য জিনিসপত্র তৈরি করি। অর্থাৎ আবারও নিকেল নেই, স্টেনলেস স্টিলও নেই। আর সবশেষে কোবাল্ট। ইভি ব্যাটারির জন্য কোবাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিরাপদ ধাতু। এটি ব্যাটারিকে স্থিতিশীল অবস্থায় রাখে এবং অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই ধাতুগুলোর ঘাটতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি? একদমই না। আগামী 50 বছর পর্যন্ত বিশ্ব চালানোর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ধাতু রয়েছে। কিন্তু সমস্যা হলো চীন একটি অসাধারণ কৌশলের মাধ্যমে এই 4টি ধাতু নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। চলুন দেখি কিভাবে। একটি দরিদ্র দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো পৃথিবীর মোট কোবাল্টের প্রায় 76%ই নিয়ন্ত্রণ করে। তাদের কাছে পৃথিবীর সবার সম্মিলিত কোবাল্টের চাইতেও প্রায় বেশি কোবাল্ট রয়েছে। আর সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হলো, চীন কঙ্গোর প্রায় 50% মাইনিং কিনে নিয়েছে। একইভাবে 2024 সালে নিকেলের প্রায় 60%ই এসেছে ইন্দোনেশিয়া থেকে। কিন্তু চীন সরাসরি অথবা পরোক্ষভাবে এর 75%ই নিয়ন্ত্রণ করছে। কপারের দিকে তাকালেও আপনি একই কৌশল দেখতে পাবেন। পৃথিবীর প্রায় অর্ধেক কপার চীনে পরিশোধিত হয় পরোক্ষ অথবা সরাসরি। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে চীন ম্যাঙ্গানিজের মাইনগুলোর মালিক নয় এবং কোনো একটি দেশও এগুলো নিয়ন্ত্রণ করে না। কিন্তু চীন ইস্পাত তৈরির জন্য প্রয়োজনীয় দুটি অ্যালয় তৈরি করে। এগুলো হলো সিলিকন ম্যাঙ্গানিজ এবং হাই কার্বন ফেরো ম্যাঙ্গানিজ। চীন বিশ্বের প্রায় 67% সিলিকন ম্যাঙ্গানিজ এবং 35% হাই কার্বন ফেরো ম্যাঙ্গানিজ উৎপাদন করে। এগুলো ইস্পাত তৈরিতে ব্যবহৃত মূল ম্যাঙ্গানিজের অ্যালয়। আর সব থেকে অবাক করা বিষয় হলো, চীন এসব করা শুরু করেছিল 2008 সালে, যখন পুরো বিশ্ব ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দার মধ্যে ছিল। তাহলে বুঝতে পারছেন 2008 থেকে 2026 সাল পর্যন্ত, যখন পুরো বিশ্ব অর্থনৈতিক সংকটে, কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে, তখন চীন 21 শতকে 4টি ইনফিনিটি স্টোন নিজের হাতে তুলে নিয়েছে। এটাই বিশ্বের উপর চীনের চোখ হোল্ড। আর পুরো বিশ্ব এতটাই উদ্বিগ্ন যে ইলন মাস্ক এবং নাসা পর্যন্ত অন্য গ্রহ থেকে এই খনিজ সম্পদগুলো মাইনের জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো, এটি এতটাই ব্যয়বহুল যে এর প্রতি গ্রামের মূল্য প্রায় $9.5 মিলিয়ন পর্যন্ত হতে পারে। তাহলে প্রশ্ন হলো, এখন আমেরিকা কি করতে পারে? আর এখানে এই কুৎসিত দেখতে কালো পাথরগুলো সামনে আসে। হাওয়াই এবং মেক্সিকোর মাঝখানে প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট এলাকায় রয়েছে 1.1 বিলিয়ন টন এই পাথর। আর এগুলোর মূল্য প্রায় $20 ট্রিলিয়ন। কারণ এর মধ্যে 4টি ধাতু সমপরিমাণেই রয়েছে, যা দিয়ে আগামী 50 বছর পুরো বিশ্বকে চালানো যাবে। গল্পটা খুব সহজ, তাই না? জাহাজ পাঠান, পাথর তুলে নিন, ব্যাস খেলা শেষ। কিন্তু ব্যাপারটা এতটা সহজও নয়। দেখা গেল এই $20 ট্রিলিয়ন সম্পদ আইনগতভাবে মাইনিং করা বেআইনি। কিন্তু কেন জানেন? 1982 সালে 100টিরও বেশি দেশ একত্র হয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, যেটি হলো ল অফ সি। গভীর সমুদ্র কোনো একটি দেশেরই মালিকানাধীন নয়। আইনগতভাবে নির্ধারিত সমুদ্র সীমার বাইরে থাকা সম্পদগুলো ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির নিয়ন্ত্রণে থাকবে। বর্তমান নিয়ম অনুযায়ী সমুদ্রে খনিজ সম্পদ উত্তোলনের জন্য আপনাকে লাইসেন্স নিতে হবে। আর আপনি যখন সমুদ্রের নিচে এই খনিজ সম্পদ খুঁজে পাবেন, তখন আপনি এই খনিজ সম্পদের 50% নিজে রাখতে পারবেন এবং 50% বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য সংরক্ষিত রাখতে হবে। বিষয়টা শুনতে অনেক ভালো লাগছে, তাই না? 2019 সালের অক্টোবর মাসে বেজিং পাইনার হাইটেক ডেভেলপমেন্ট কর্পোরেশন নামের একটি চাইনিজ কোম্পানি ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির সঙ্গে প্রায়
1,48,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে একটি অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করে। তাদের এই এলাকা দুটি ভাগে ভাগ করার কথা ছিল, এক অংশ তাদের জন্য এবং অন্য অংশ উন্নয়নশীল দেশের জন্য। অর্থাৎ চীনা কোম্পানি সমুদ্র তলদেশ জরিপ করলো, অর্ধেক নিজেদের জন্য রাখলো এবং অর্ধেক বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য দিয়ে দিল। এখন একটু ভাবুন, এই সংরক্ষিত এলাকায় কে খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে? উন্নয়নশীল দেশগুলো, তাই না? আর জাতিসংঘে উন্নয়নশীল দেশ হিসেবে কোন দেশটি শ্রেণীবদ্ধ? চীন। আর এভাবেই 2017 সালের মে মাসে চীনা মাইন মেটালস কর্পোরেশন ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির সঙ্গে প্রায় 27,000 বর্গ কিলোমিটারের একটি এলাকার খনিজ উত্তোলনের স্বাক্ষর করে। এটাই সেই এলাকা যেটা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য দান করেছিল। তাহলে বুঝতে পারছেন কি, চীন এক হাতে দরিদ্রদের জন্য দান করছে আর অন্যদিকে সেটাই আবার তুলে নিচ্ছে। আর এ কারণে ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গিয়েছে। তিনি আন্তর্জাতিক নিয়ম ভেঙে তার কোম্পানিগুলোকে এই গভীর সমুদ্র থেকে খনিজ সম্পদ উত্তোলনের জন্য আদেশ দিয়ে দিয়েছে। এভাবে পৃথিবীর সব থেকে দুটি শক্তিশালী দেশের মধ্যে নীরব যুদ্ধ আস্তে আস্তে বাঁধতে শুরু করেছে। তেল আমাদের বিশ্বযুদ্ধ দিয়েছে, ইউরেনিয়াম আমাদের কোল্ড ওয়ার দিয়েছে। তাহলে প্রশ্ন, এই কালো পাথর আমাদের কি দিবে? আরো একটি যুদ্ধ? আমি আশা করি না। এটাই সমুদ্রের নিচে জমে থাকা কালো পাথরের গল্প। এখন প্রশ্ন হলো, এই কালো পাথর আমাদের আসলে কি দিবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর এ ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।